অল্প কিছু সময় নষ্ট করার ফলে তুমি যদি তোমার পরীক্ষায় একটি এমসিকিউ এবং একটি সিকিউ কমন পেতে চাও, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। আসসালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আজকে কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিক থেকে প্রতি বছর 100% কমন আসে, সেটা সিকিউ বলো সেটা এমসিকিউ বলো। আজকে সেই জটিল টপিকটা আমরা একদম পানি পানি করে ফেলবো। চলো কথা না বাড়িয়ে শুরু করে ফেলি। দেখো লিখে রাখছি একটা এমসিকিউ, কিন্তু এই এমসিকিউর মাধ্যমে এখানে যত ধরনের কনসেপ্ট আছে সবকিছু আমরা ক্লিয়ার করে ফেলবো। তো চলো এমসিকিউটা একটু দেখি। দেখো, কোনটির ব্যাপন হার বেশি? কোনটির ব্যাপন হার বেশি? তো এই প্রশ্নটা আমরা পরে পড়বো, তার আগে এর পিছনে যে কনসেপ্ট গুলো আছে কনসেপ্ট গুলো একটু দেখার চেষ্টা করবো। দেখো, এই ব্যাপন সম্পর্কিত কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলা গুলো স্টুডেন্টরা এখনো জানে না, যার কারণে প্রশ্নটা বেশি ভুল করে ফেলে। এবং এই প্রশ্নটা এত বেশি ইম্পর্টেন্ট যে তোমার পরীক্ষায়, রসায়ন পরীক্ষায় এইটা ছাড়া প্রশ্ন হওয়া সম্ভব না। ব্যাপন সম্পর্কিত প্রশ্ন থাকবে মাস্ট। তো চলো, কনসেপ্টটা কি? প্রথম কনসেপ্টটা হচ্ছে আমাদের ব্যাপন। আসলে ব্যাপন বিষয়টা কি? এটা একটা কমার্কের কোশ্চেন আসে যে ব্যাপন কাকে বলে, বুঝছো? এটা কমার্কে একটা কোশ্চেন আসে যে ব্যাপন কি বা ব্যাপন কাকে বলে। সহজ ভাষায় ব্যাপন হচ্ছে বেশি ঘনত্ব থেকে গ্যাসের অণুগুলো কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ার যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে ব্যাপন বলে। আরেকটু ইজি বলি, তুমি একটা সেন্টের বোতল ঘরে একটা কোনায় যখন তুমি স্প্রে করবা, তাহলে কি হবে? কিছুক্ষণের মধ্যে পুরো ঘরটা ছড়িয়ে পড়বে, তাই না? তাহলে দেখো, বেশি ঘনত্বটা হচ্ছে যে সেন্টের বোতলের ভিতরে অনেকগুলো গ্যাসের অণু একত্রে রয়েছে, খুব ঘন ঘন অবস্থায় রয়েছে। এই ঘন ঘন অবস্থা থেকে কম ঘনত্বে যে ছড়িয়ে পড়ছে, এই যে একটা প্রক্রিয়া, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়ছে, এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা ব্যাপন বলবো অথবা ডিফিউশন বলবো, বুঝছো? তাহলে ব্যাপনটা কাকে বলে? যদি প্রশ্ন আসে যে ব্যাপন কাকে বলে, তাহলে তোমরা লিখবা গ্যাসের অণুগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি বলবো ভাইয়া? এই প্রক্রিয়াটাকে বলবো আমরা হচ্ছে ব্যাপন। এই প্রক্রিয়াটা কি বলবো? ব্যাপন। ঠিক আছে, এর সাথে আরেকটা রিলেটেড টপিক হচ্ছে ব্যাপন হার। যেমন এখানে বলছে, দেখো কোনটির ব্যাপন হার বেশি। তুমি বুঝলা যে ব্যাপন কাকে বলে, যে ভাইয়া বলছে ব্যাপন হচ্ছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ব্যাপন হার, এই যে দেখো প্রশ্ন করছে, এটা কিন্তু বিভিন্ন বোর্ডে আসছে ব্যাপন হার, তাহলে আমাদের অবশ্যই ব্যাপন হার এই টপিকটা জানতে হবে বা এই কনসেপ্টটা কি বুঝতে হবে। ব্যাপন তো বুঝলাম, হার মানে হচ্ছে সময়। তার মানে কি জানো? একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে গ্যাসের অণুগুলো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে ব্যাপন হার। তাহলে এখানে ফিক্সড কি বলো? এখানে ফিক্সড হচ্ছে তোমার টাইম, একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে বা নির্দিষ্ট একটা ক্ষেত্রফলের মধ্যে। ধরো তুমি তোমার একটা রুমের মধ্যে একটা কোনায় বা একটা রুমের মধ্যে একটা জায়গায় সেন্ট চাপ করলা, তাহলে সেন্টটা কি হলো? বের হয়ে গেল। তার মানে নির্দিষ্ট একটা ঘর, একটা নির্দিষ্ট এরিয়া না, নির্দিষ্ট ক্ষেত্রফল না, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি হয়, তাহলে সেটা হবে আমাদের ব্যাপন হার। তাহলে ব্যাপন হার হতে হলে শর্ত কি কি? একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর হতে হবে। এখন কথা হচ্ছে পারমাণবিক ভর কি এবং আণবিক ভর কি। এই দুটা টপিক যদি তোমরা ব্যাপন সম্পর্কিত কোনো প্রশ্ন সলভ করতে গিয়ে এই দুটা উল্টাপাল্টা করে ফেলো ভাইয়া, তাহলে কিন্তু আসলে এই প্রশ্ন তোমরা কখনোই পারবে না। কারণ এই দুটাই বেশি ইম্পর্টেন্ট। স্টুডেন্টরা মেইন ভুল করে হচ্ছে এই দুটাই জায়গায়, বুঝছো? যে ব্যাপন হার নির্ণয় করতে বলে পারমাণবিক ভর এবং আণবিক ভর কোনটা কাকে বলে এটা বোঝানো। দেখো, আমি তোমাদেরকে আজকে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিব। দেখো ভাইয়া, দেখতে থাকো। যে পারমাণবিক ভর বা নিউক্লিয়ন সংখ্যাটা কি? আসলে এটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মৌলের নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। কি বলছি? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা P+N। তার মানে এটা হলো নিউক্লিয়াসের একটা প্রোটন সংখ্যা এবং একটা নিউট্রন সংখ্যার সমষ্টি হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, বুঝছো? পারমাণবিক ভর সংখ্যা। এখন এই পারমাণবিক ভর সংখ্যাটা একটা শুধুমাত্র একটা স্পেসিফিক মৌলের জন্য, এটা বুঝছো? মৌলের জন্য, মৌলের ক্ষেত্রে হয়। যেমন দেখো, কার্বনের পারমাণবিক সংখ্যা কত বলো? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 12, তাই না? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? অক্সিজেন হচ্ছে 16। যেমন হচ্ছে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে বা পারমাণবিক যে ভর সেটা হচ্ছে আমাদের 14। ঠিক আছে, দেখো একটা স্পেসিফিক কিন্তু মৌলের ক্ষেত্রে হচ্ছে, বুঝছো? এটা স্পেসিফিক একটা মৌল, একটা নির্দিষ্ট মৌল, একটা মৌলের ক্ষেত্রে হচ্ছে। কিন্তু আণবিক ভরকে যখন আমরা একটু দেখবো, এই আণবিক ভরটা মৌল প্লাস যৌগমূলক,
যেমন যদি কার্বনের ক্ষেত্রে হয় সেটাও হবে, অথবা কার্বন ডাই অক্সাইড এটা একটা যৌগ না, দেখো তো এখানে একটা মৌল দুইটা মৌল আছে, দুইটা মৌল একত্রে একটা বন্ড গঠন করলে সেটাকে আমরা কি বলবো? যৌগ বলবো। তাহলে এই আণবিক ভরটা হবে মৌল প্লাস যৌগ, মৌল প্লাস যৌগ এই দুইটার ক্ষেত্রে। এখন এখানে তোমরা একটু খেয়াল করো ভাইয়া, এখানে কি দেওয়া আছে, এখানে অপশনগুলো একটু তাকাও, এখানে কি কোনো মৌল দেওয়া আছে, কোন একটা নির্দিষ্ট মৌল দিয়ে আছে যে বলা আছে কোনটির ব্যাপন হার বেশি? জাস্ট অপশনে কি কার্বন শুধু দেওয়া আছে? কার্বন দেওয়া নাই। তার মানে কি এটা হলো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যৌগ মূল। এক্ষেত্রে আমরা কি বের করব? এক্ষেত্রে আমরা বের করব হচ্ছে আণবিক ভর। ঠিক আছে, এক্ষেত্রে আমরা বের করব আণবিক ভর। তো এইটা আমরা যখন এখানে প্রশ্নটা সলভ করবো তখন এটা আরো বেশি ক্লিয়ার হবে। তার মানে এতটুকু তোমাদেরকে বুঝালাম যে পারমাণবিক ভর এবং আণবিক ভরের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়, যেটা শুধুমাত্র মৌলের ক্ষেত্রে হয়, আর এটা মৌল প্লাস যৌগ দুটার ক্ষেত্রে আমরা বের করতে পারবো। তো এই সম্পর্কিত প্রশ্নগুলা এটা তোমার এমসিকিউতে বলো, এমসিকিউ অথবা সিকিউ, এই দুই জায়গাতে ব্যাপন, কোনটির ব্যাপন হার বেশি, কোন গ্যাসের ব্যাপন হার কম, এই রিলেটেড যদি কোনো প্রশ্ন তোমার পরীক্ষায় আসে তাহলে তোমাকে এই কনসেপ্টটা একদম ঠাড়ায় মুখস্থ করতে হবে। এটা 3 স্টার না 5 স্টার, বুঝছো? এটা মুখস্থ করতে হবে যে কোনো গ্যাসের, কোনো একটা গ্যাসের, ভালো করে শোনো, মনোযোগ দাও, কোনো একটা গ্যাসের আণবিক ভর যদি কম হয়, কোনো একটা গ্যাসের আণবিক ভর যদি কম হয় তার ব্যাপন হার বেশি হবে। আবার কোন একটা গ্যাসে যদি আণবিক ভর বেশি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? ব্যাপন হার কম হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আরো একটু ক্লিয়ার করে দিই। ধরো তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে দুইজন বন্ধু আছে, একজন মোটু একজন পাতলু। যে মোটা তার ওয়েটটা বেশি, তাহলে সে কি করবে? দৌড় কম্পিটিশন দিলে সে কিন্তু একটু কম দৌড়াতে পারবে। তার মানে কি, যার ভর বেশি, যার ভর বেশি, ওয়েট বেশি, সে কি করতে পারবে? সে কি করতে পারবে না, সে বেশি দৌড়াতে পারবে না। আর যে পাতলা বন্ধুটা, সে পাতলু ছিল, সে কি করবে? অতি দ্রুত দৌড় দিবে, বুঝছো? তার মানে কি, এটা হলো এটার সাথে রিলেটেড। যার হচ্ছে ভর বেশি তার ব্যাপন হার কম, মানে সে দৌড়াতে পারবে কম। আর যার ভর কম, যার ওয়েট কম, তার ব্যাপন হার বেশি, তার মানে কি সে বেশি দৌড়াতে পারবে। চলো একটু আমরা প্রশ্নটা সলভ করে দেখি। প্রশ্নটা আমরা একটু জাস্ট সলভ করব। দেখো প্রশ্নটাকে সলভ করে ফেলি, দেখো তার আরো ভালো হবে। দেখো এখন দেখো প্রথম অপশন, যে কোনটির ব্যাপন হার বেশি, প্রথম অপশন দেওয়া আছে কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডে আমরা কি বের করবো? বুঝছো? আণবিক ভরগুলা বের করবো, প্রত্যেকটা আণবিক ভর বের করবো। দেখো কার্বনের আণবিক ভর কত বলো তো ভাইয়া? কার্বনের পারমাণবিক ভর হচ্ছে তোমার 12, আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। একটু বুঝো, একটু এইখানে একটু বুঝো, হ্যাঁ? এটা হচ্ছে পারমাণবিক ভর। কোনো স্টুডেন্ট করবে কি, এই দুটা সুন্দর মতো যোগ করবে, 6 2 8 2 1 2, তার মানে 28। এখানে কিন্তু উত্তর তারা 28 লিখবে, কিন্তু না, এটা হচ্ছে পুরোপুরি ভুল। এটা পারমাণবিক ভর। এই জন্য তোমাদেরকে বারবার বলছি যে পারমাণবিক আর আণবিক ভরের মধ্যে তফাৎ বুঝতে হবে। দেখো এটা স্পেসিফিক ভাবে একটা মৌলের বের করছি, কিন্তু এটা হচ্ছে আমরা বের করছি পারমাণবিক ভর, কিন্তু আমাদের আলটিমেটলি কি লাগবে? আণবিক ভর লাগবে। তো আণবিক ভর বের করার নিয়মটা হচ্ছে, দেখো এখানে লিখে দেই, আণবিক ভর। আণবিক ভর বের করার নিয়মটা কি? দেখো আণবিক ভর বের করার নিয়মটা হচ্ছে, এখানে পুরোটা লিখবো কার্বন ডাই অক্সাইড, লেখার পর লিখবো কার্বনের 12, অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। কিন্তু এখানে অক্সিজেন কয়টা আছে বলো? 2টা, সাথে 2 গুণ করবো। দেখো 12 16 গুণন 2, তার মানে 16 2 32, 12 আর 32 হচ্ছে 44। তার মানে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত বলতো ভাইয়া? 44। বুঝছো? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। তাহলে এখন সিমিলারলি ভাবে এইটা আমরা দেখি, এটা তাহলে কত হলো? 44। এবার এটা একটু যদি দেখি, নাইট্রোজেনের হচ্ছে পারমাণবিক ভর কত? 14। নাইট্রোজেন কয়টা আছে? এখানে জাস্ট আছে হলো একটা, এই মাঝখানে যোগ দিয়ে দিবা। হাইড্রোজেনের কয়টা? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেন আছে কয়টা? 3টা, তার মানে 3। তারা যোগ করে দাও, 14 যোগ 3, 14 আর 3 17। তার মানে অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে আমাদের 17। ঠিক তেমন ভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডে যদি দেখি, এখানে হাইড্রোজেন কয়টা আছে? একটা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? একটা, মানে একটাই আছে। 1 গুণন 1 যোগ, এখানে ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35, 35.5 ইন্টু 1, তার মানে এখানে 1 কে 1 প্লাস 35.5, তার মানে এটা হলো 36.5। তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কত ভাইয়া? 36.5। বুঝছো? এবারে যদি একটু সালফিউরিক অ্যাসিডের দেখি, সালফিউরিক অ্যাসিড, এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, আছে কয়টা? এখানে 2টা আছে, তাই না?
তাহলে 1 গুণন 2 যোগ এখানে সালফারের পারমাণবিক ভর কত 32, এগুলা মুখস্থ রাখতে হবে, বুঝছো? পারমাণবিক ভরগুলো মুখস্থ রাখতে হবে। এবং হচ্ছে এখানে অক্সিজেনের পারমাণবিক ভর কত ভাইয়া? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, কিন্তু অক্সিজেন আছে আমাদের এখানে 4টা, ইনটু 4, তাহলে এখানে টোটাল যোগ করলে 98 আসবে, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের 98। তাহলে এখন দেখো যে আমি বলছিলাম তোমার যে বন্ধুটার হচ্ছে ওজনটা বেশি সে দৌড়াতে পারবে কম, তার মানে সে তার পারমাণবিক ব্যাপন হারটা কম হবে। দেখো এখানে দেখো কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হলো 44, অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17, হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 35.5, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। এখন তোমরাই বলো যে কোনটির ব্যাপন হার বেশি? ব্যাপন হার বেশি, তার মানে কি অবশ্যই আণবিক ভর কম হতে হবে। দেখো কোন অপশন আণবিক ভর কম? আমাদের আমাদের খ নম্বর অপশন অ্যামোনিয়া। এই অ্যামোনিয়ার হচ্ছে আণবিক ভরটা সব থেকে কম, তার মানে উত্তর কোনটা হবে বলো ভাইয়া? উত্তর হবে হচ্ছে অ্যামোনিয়া। কারণ আমরা লিখে রাখছি এখানে নোটটা, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। ঠিক তেমন ভাবে বলছে যে কোনটির ব্যাপন হার বেশি, তার মানে আমাদের বের করতে হবে যে এই 4টা অপশনের মধ্যে কোনটার আণবিক ভর কম। তাহলে আমরা এখানে বের করে রেখেছি যে অ্যামোনিয়া আণবিক ভর কম, তার মানে অ্যামোনিয়াই উত্তর হবে। তাহলে বুঝছো যে একটা এমসিকিউ কে কনসেপ্ট সহকারে বুঝালে কিভাবে পড়া যায় এবং কতভাবে পড়া যায় তোমাদেরকে দেখাই দিলাম। এবং এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এমসিকিউ এবং সিকিউ গ নম্বরে, তোমার সৃজনশীলে গ নম্বরের প্রশ্নটা 100% সকল বোর্ডে আসবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।